এবার চূড়ান্তভাবে নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। আজ রাতে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখে দেবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখতে থাকে। আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। কঠোর বার্তা। এমন অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনকে এবার আড়াই চালের প্যাঁচে ফেললেন মুজিব কন্যা। জনগণকে সাথে নিয়ে নামতে হবে, সবচেয়ে বড় কথা আগে জনগণের পাশে যেতে হবে। শেখ হাসিনা বয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। এদিকে হঠাৎ সজীবদের জয়ের অ্যাকশন শুরু। হঠাৎ করে আন্তর্জাতিক খেলা দেখাতে শুরু করেছে। অবশেষে জয়ের অ্যাকশনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সরকার। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন? যে দীর্ঘ নীরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন আপনি দেশে ফিরে আসতে চান। সরকার আজকে কি করতেছে দেখেন। এই সরকার তোমার এর বিচার তোমাকে দিতে হবে। যত কাহিনী হোক না কেন, যত কাহিনী করুক না কেন, কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য শত শত না হাজার হাজার মিডিয়া রেডি। তো সেটা বলার দুদিন পরে কাহিনী হয়ে গেছে। এবার চূড়ান্তভাবে নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। আজ রাতে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নি, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। থানাবাড়ি মূল ভিডিওটা দেখতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছি যে নির্বাচন নিয়ে ওনার গলায় হঠাৎ করে শঙ্কা। একটা সংখ্যা তিনি প্রকাশ করলেন দেশে, আরেকটা করলেন বিদেশে। তো বিদেশে যেটা আমরা সেটা ভাইবা নিলাম যে এটা সম্ভবত আপনার আওয়ামী লীগ বা শেখ হাসিনা। তিনি গতকালকে রয়টার্সের সাক্ষাৎকার দেওয়ার পরে একটা তোলপাড় তৈরি হয়েছে দেশে বিদেশে। এখন দেশের ভিতরে আসলে কারা? আসুন, দেশের ভিতরে আমরা যাদেরকে দেখছি তারা হচ্ছে খোদ এনসিপি। জুলাই অভ্যুত্থানে তৈরি হওয়া এই দলটা ইতিমধ্যে তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। শুধুমাত্র মিডিয়া কাভারেজ আর ধরেন উঁচা চূড়া বক্তব্য এগুলোর মাধ্যমেই কিন্তু এখন তারা টিকে আছে। এর বাহিরে রাজনৈতিক দল হিসাবে তাদের অবস্থান কতটা শক্তিশালী সেটা সারা বাংলাদেশ দেখছে। তারপরেও তাদের মাধ্যমে যেহেতু জুলাই আগস্ট হয়েছে, তারা বিশেষ একটা স্নেহ সমীহ অথবা ধরেন একটা ক্যারেক্টার হিসাবে কিন্তু আবির্ভূত অবস্থায় আছে। এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে দেশে, তখনই আমরা জাতীয় নাগরিক পার্টির এই বক্তব্যটা দেখে মনে হলো তাহলে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি যারা দেশের ভেতরে নির্বাচন হতে দিবে না, স্পষ্ট ঘোষণা দিচ্ছে তারা। প্রথমত শাপলা নিয়ে বলছে হয়তো শাপলা নয়তো ইসি পুনর্গঠন, মানে ওনাদের পছন্দ মতো যদি না হয় তাহলে যে সিস্টেমটা আছে, ডিপার্টমেন্ট আছে, এটাকে বদলাই ফেলতে হবে। এরকম যদি প্রত্যেক দল শুরু করে তাহলে দেশের অবস্থা কি হবে আপনি বলেন। আচ্ছা, দ্বিতীয়ত বলছেন আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ যেটা, এটাতে তারা কিন্তু এখনো স্বাক্ষর করে নাই, স্বাক্ষর করবে, একটা আলাপ আলোচনা আছে। এর মাঝখানে এই বক্তব্যটা একটু হুমকি স্বরূপ হচ্ছে না, ধমকের স্বরূপ হচ্ছে না যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই? এটা ভাই কেমন কথা? আপনারা বলতে পারেন যে নির্বাচনের আগে জুলাই সনদ করতে হবে যে কোনো মূল্যে, মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে। ভাষা প্রয়োগে একটা সৌন্দর্য সমীহ থাকা দরকার। যখন ডক্টর ইউনূস টেনশনে আছেন, পুরো রাষ্ট্র সিস্টেম টেনশনে আছে, কখন নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে, আপনারা তো ক্ষমতায় যাইতে পারবেন না। সেই জন্য কি আসলে এমন বাধা? কারোর সাথে জোট করবেন না, একা সব এলাকায় প্রার্থী দিবেন, জামানত থাকবে? আসলেই থাকবে? যে অবস্থা শুরু হয়েছে, গতকালে দেখলাম এনসিপির এক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাই মঞ্চের এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ বা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই হয়ে গেছে অবস্থা। ওদিকে তুষার নীলার ঘটনা নিয়ে আছে টেনশনে। এই দলটার মধ্যে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা ছাড়া আপাতত যারাই আছেন, ওনারা কি বলেন, মানে কেন বলেন, মাঝে মাঝে আমার নিজের কাছে বোধগম্য হয় না। আর মানুষের কাছে এগুলো হাসির খোরাক হয় যে আপনি বললেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, মানে হইতে দিবেন না। সমকাল তারা যে নিউজটা করছে সেখানে আমরা দেখছি যে প্রতিবেদনটি বলছে কি বলা হয়, নাহিদরা বলছেন দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চান তারা, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার। এই সংস্কার আর আওয়ামী লীগের সময় উন্নয়ন, এই দুইটা জিনিস মানুষের কাছে এখন আসলে বিরক্তির শব্দ। সংস্কার যা হওয়ার হয়ে গেছে মাইকা বাপ, এখন মানুষ নির্বাচন দিয়া নির্বাচিত সরকার সংস্কার করবে, এটাই কিন্তু মানুষের প্রত্যাশা। গতকালকে রংপুর পর্যটন মোটেলে বিভাগের 8 জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটির লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার শেষে তিনি বলছেন যে দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে, প্রত্যুত স্বৈরাচার ষড়যন্ত্র করছে, এইসব সংকট উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন। আপনারা কি কারোর সাথে ঐক্যে আছেন? আপনাদের যে ভাষা, আপনাদের যে মানে ব্যবহার, প্রত্যেকটা দলকে নিয়ে কথাবার্তা, যে 71 জামাত যে আকাম করছে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাত এখন আপনাদেরকে মানে ধুচ্ছে, বিএনপি নিয়ে আপনাদের যে সকল বক্তব্য, জাতীয় পার্টিকে নিয়ে যে বক্তব্য, তো কোন দলটা আপনারা ছাড়া এই মুহূর্তে আপনারা কাদের সাথে মিল আছেন? এনসিপির কি নুরুর দল নিয়ে আপনাদের যে বক্তব্য, তো ঐক্যটা আসলে করার জন্য আপনারা কি কোনো রাস্তা রাখছেন? দলগুলোর মধ্যে যে সমস্যা আছে সেগুলো সমাধান করে এক জায়গায় থাকতে হবে। এখন থাকবে কে? উদ্যোগটা নিবে কে? আপনি তো এই দলটার প্রধান নাহিদ সাহেব। তারপরে তার বক্তব্য যে আপনার
পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা রয়েছে, বিএনপির শাসন আমলে দুর্নীতির সমালোচনা আছে, সরকার পতনের পরও বিএনপি নিয়ে সমালোচনা, জামাতের ঐতিহাসিক দায়ভার আছে ৭১-এর, গণঅভ্যুত্থান পরবর্তীও তারা সমালোচিত, তাই কোনো জোটে গেলে অবশ্যই ভাবতে হবে। এই যে কথাগুলো বলতেছেন, 4 দিন পরে যদি আমরা দেখি বিএনপি লেজ ধরে গেছেন, জামাতের লেজ ধরে গেছেন, আপনার এই কথাগুলো কি হবে? নাকি ওই আপনার নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য, পাবলিকের কনসান্ট্রেশন নেওয়ার জন্য এই ধরনের বক্তব্য দেন? বলছে যে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ বিচার সংস্কারের প্রশ্ন আমাদের কাছাকাছি ভূমিকায় রয়েছে তাদের বিষয়ে চিন্তা করবো। তো কে আছে এই মুহূর্তে আপনাদের সাথে? কারোরই মতের মিল হয় না। এখন আপনারা যেটা বললেন যে একটা প্রতীক চেয়েছি, বেইনসাফি করলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মানে আপনারা যেটা চাচ্ছেন সেটা না হলেই এটা বদলাও, এটা উল্টাই ফেলো, এটা পাল্টাই ফেলো, এটা করে ফেলো, নির্বাচন হতে দেবো না। দেখেন, এই বক্তব্যগুলা আসলে কিন্তু স্বাভাবিক না। নাহিদদের বক্তব্য বা বয়সটা খুব বেশি না, তারপরেও কথা যখন বলেন রাজনৈতিক দল হিসেবে আপনি এখন বলেন, এটা রাজনৈতিকভাবে কিন্তু মোকাবিলা হচ্ছে। জনগণের কাছে আপনাদের অবস্থান কিন্তু হারাই ফেলতেছেন। 4টা নির্বাচন হয়েছে, জাকসু, রাকসু, ডাকসু, চাকসু, আপনি দেখেন আপনাদের অবস্থানটা কি। এখান থেকে কিন্তু আপনাদের একটা বার্তা তৈরি হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা বলা এই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে উচিত না। আপনাদের দাবি দেওয়া রাখতে পারেন, ভাষা প্রয়োগে সৌন্দর্য, মাধুর্য, সম্মান রাখা উচিত। আজকের এপিসোড বিএনপির গাড্ডায় পড়া নিয়ে, কেমনে বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না, সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম, তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো। এখন অনেকে কইতে পারেন, আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কইয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে, বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে? তা অবশ্য না, বিএনপি বেশি বুঝে, সবার তো বেশি বুঝে। হ্যাঁ, সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারু পাট্টি হয়েছে। বিএনপির একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল, সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু। বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার 90 দশকে। কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না, সেটা আজকে আমরা বুঝবো। যদিও বিএনপি ওয়ালারা গালাগালি করবে, করুক, বিএনপির ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর। বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল? বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে, ফুটে হয়ে যায় 1975-এর 15 আগস্টের। তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা, বাকশাল বিলুপ্ত হইল। এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো, এটা কোনো রাজনৈতিক দল ওন করলো না, ধারণ করলো না, এমনকি জাসদও করলো না, চাইনিজ বামেরাও করলো না, যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এইসব বিএনপি। অ্যান্টি আওয়ামী লীগ সবাই যায় জড়ো হইলো বিএনপিতে। এই যে মুক্তে পাওয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট, সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না, করলো না, মানে যেটাকে কয় সংহত করা। সারা দেশে তো অ্যান্টি মুজিব, অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট। এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো। জিয়াউর রহমানও কর্মঠ নেতা ছিলেন, সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন, তত্ত্বর করে সংগঠন আগাইল। আর জিয়া তখন ক্ষমতায়। সরকারি দলে তো কিছু সমস্যা থাকে, তার ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে, লড়াইয়ের স্পৃহা থাকে না, লড়াইয়ের ক্ষমতাও থাকে না। বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল, যেখানে মুসলিম লীগ, আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ, বাম ঘরানার ন্যাপ, সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে। বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা। এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে, সেটা একটু ভেঙ্গা ভেঙ্গা আমরা একটু বুঝি। আসেন সেটা একটু দেখি। 1 নম্বর দুর্বলতা, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা। জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে, তৃণমূলে না কিন্তু। তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে ইন্টেলিজেন্সিয়া, এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি। ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘরানার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে, এবং এখন আছে কিন্তু, সেটা দেখে। এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল, চিন্তার দল না। অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না। এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি, অ্যান্টি আওয়ামী লীগ। 2 নম্বর, ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে। জিয়া নিজেই সামরিক বাহিনী থেকে আসছে, তার চারপাশে ছিল আমলা, সেনা কর্মকর্তা, মুসলিম লীগ ঘরাগানা রাজনীতিবিদ। ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায়, তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না। যেমন ধরেন সালাউদ্দিন সাহেব, সে কিন্তু একজন আমলা ছিল, ব্যুরোক্রেট, হ্যাঁ, বিসিএস দেওয়া ব্যুরোক্রেট, পলিটিশিয়ান না কিন্তু। আওয়ামী লীগের এটা ছিল না। তার রবীন্দ্রনাথ, নজরুল ছিল, পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল। বিএনপির ছিল না, এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না। 3 নম্বর, বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসেবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল। কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগতভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয়। এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান, কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি। অর্থাৎ বিএনপি জানে সে কি না, কিন্তু জানে না সে কি হইতে চায়। 4 নম্বর, ইসলামী ঘরানার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরানার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে। বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে, কিন্তু ইসলামী সংস্কৃতি, শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না। ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে, কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে। এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায়। একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায়, অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে। এই দুয়ের মাঝখানে সে ঝোলে। 5 নম্বর, বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা।
আওয়ামী লীগ সরকার না থাকলেও বিশ্ববিদ্যালয়, সাংবাদিকতা, এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে। বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা, গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি। এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি। সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানই জাতীয় বয়ান হয়ে যায়, আর বিএনপি শুধু রিয়াকশন দেয়। 6 নাম্বার, মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো। 80 দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী, প্রশাসনিক, এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে। শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয় রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে। ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন। তার ভেতরে যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভিতরে, সেটা নাই হয়ে যায়। বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল। এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় ধার করা, কখনো সামরিক শৃঙ্খলা থেকে, কখনো ইসলামপন্থীদের থেকে, বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে, বা কখনো আওয়ামী লীগ থেকেই। পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসাবে। বিএনপি জানে সে আওয়ামী লীগ না, কিন্তু জানে না সে আসলে নিজে কি। ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত, নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য, তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক। এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক উত্তরাধিকার সৃষ্টি করতে পারে না। আরেকটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে। এই ছেলেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয়, মানে ব্যাকটা নেই, তার লেখা দেখেন, দেখেছেন? এডিটর সাহেব এটা আন্ডারলাইন করে দেখাই দেন, প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী। এইটা কেন হয়? এবং বিএনপি তৃণমূলের অনেক কর্মী কিন্তু এইরকম একই চিন্তা চেতনার। কেন হয়? এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ হিসাবে বিবেচনা না করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে, এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক, শিল্প, সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা। আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায়, আনুগত্য সংহত করার কৌশল নেয়। বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক, কিন্তু হারাইছে তার সভ্যতাগত, মানবতাবাদ, সহিষ্ণুতা, আত্মসমালোচনার ক্ষমতা। ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না, সে কেবল একটা আদার, অপরতা, যাকে ঘৃণা করা যায়, কারণ দলীয় মতবাদ তাকে নৈতিকভাবে সেটা শিখায়। তো এইটা বিএনপির ফুটসলদের অবস্থা দেখাইলাম। বিএনপির এলিটদের বিশ্লেষণ আরেকদিন দেখাবো। হ্যাঁ, ওই জামাই কোটার বুদ্ধিজীবী আছে না, ওটাও দেখাবো আর কি। তো এবার আসেন, এই যে খালেদা জিয়ার সময় যে বিএনপি উঠে দাঁড়াইলো এরশাদ বিরোধী আন্দোলন টাইমে 90 দশকে, কেন দাঁড়াইলো? সানাউল হক নিরু আর ওনার ভাই মাহবুবুল হক বাবলুর উপরে ভর কইরা, এটা স্বীকার করতে হবে। বিএনপির বুড়া নেতারা এরশাদের সাথে সিস্টেম করে ফেলছিল। এই দুইজন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ায়, সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরে। এইভাবেই নবজন্ম নেয় বিএনপি। জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল, কিন্তু ক্ষমতায় থাকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এরশাদের কুশে ঠেকাইতে পারে নাই। সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না, এমনকি থার্ড পজিশন পাইতেছে, সেকেন্ড হইতে পারে না। এটাই হইতেছে বিএনপির আরেকবার পরাজয়। এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল, হাসিনা কোন ট্রিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না। আপনি দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা, তাহলে দেখবো লীগ প্রথমে করলো 15 দল, মনে আছে না? এই 15 দল কি? এই 15 দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলো, মানে 1971-এর পুনর্নির্মাণ করলো সে 15 দল করে। সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থা রেখে মুক্তিযুদ্ধের লড়াই করতেছে। মুজিব আমলে যারা মুজিবের বিরোধিতা করছে তাদেরকেও হাসিনা তার মিত্র বানাইতে পারছে। হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক। মুজিব যাদের পোষ মানাইতে পারে না, হাসিনা তাদের পোষ মানাইছে। হাসিনা সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতাকারীদের সরকার। হাসানুল হক, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন সরকারে ছিল। সে হেফাজতের একাংশে নিজের ফোল্ডে নিয়ে ফেলছে, কমই জননী উপাধি পাইছে। সে নিজে যার বিরোধিতা করছে সেই এরশাদের দলকেও সে সাথে দিছে। সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছে, এবং সাকসেসফুলি সেটা পারছে। তাই মুজিব 4 বছর টিকলেও সে 4 গুণ সময় টিকছে, 16 বছর টিকছে প্রায়। সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে। যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময়ের মিত্র ছিল তাদেরকে সে কিছুই বলে না। সিপি বাসদের কথা ধরেন, একটা নেতাকর্মী একদিনের জন্য জেলে যায় না, দেশ ছাড়া হয় না, একটা ফুলের টোপা তাদের গায়ে দেয় নাই হাসিনা। আর কি করছে? যে কয়টা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিহ্ন করে দিছিল। ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল জন্য হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছে। যাই হোক, এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি। প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সে সম্পর্ক অনেক মূল্যবান, সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা। শুধু দূরে ঠেলা না, তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে। এমন নোংরামো নাই যে করে নাই, নোংরামোটাকে সে রাজনীতি মনে করছে। আর কি করছে? সে নিজের রাজনীতি ছেড়ে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করতেছে। বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই, সমর্থকও নাই। তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, সবাই নেতা বিএনপির। সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত, সব জায়গায় দখল।
সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা। বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না। শোনান এডিটর সাহেব। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আপনাদের আরেকটা জিনিস দেখাই, বিএনপি 5ই আগস্টের পরে স্বীকৃতি। এডিটর সাহেব দেখান সব স্বীকৃতি এক জায়গায় করা হয়েছে। খুন দেখান এডিটর সাহেব, দেখেছেন 166-র বেশি খুন নিজের দলীয় কোন দলে, ধর্ষণ 67-র বেশি, প্রত্যেকটা রেফারেন্স আছে, নিউজ আছে। আপনারা এডিটর সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন। 140-এর বেশি চাঁদাবাজি, হামলা, সংঘর্ষ, লুটপাট, দখল, ইসলাম বিদ্বেষ, হিন্দু বিদ্বেষটা ঢুকাবেন এর পরে আশা করি, চুরি, ডাকাতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, টেন্ডারবাজি, মিথ্যাচার। দেখেছেন এই দল ক্ষমতায় আসবে, এটা আবার চিন্তা করে। অবশ্য কুজারস্থিত হয়ে শোয়ার শখ হয়, ইচ্ছা হয়। এখন দেখেন আর্মির কাছে ধরা খায় কি কইতেছে বিএনপির কর্মী, শোনেন। চাঁদাবাজি করো, বিচার চাঁদাবাজি করো। দিলের নাম আব্দুল রাজ্জাক, সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে মানে আমাদের এই পর্যন্ত কয়টা ভ্যান ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ভ্যান ডাকাতি করছি। আর অটো কয়টা করছো? স্যার ওটা আমরা 15টা করছি। মোটরসাইকেল কয়টা করছো? স্যার মোটরসাইকেল 10টা করছি। 10টা মোটরসাইকেল করছো? এই মোটরসাইকেল সেল দেবো কোথায়? স্যার এগুলো সব রাজশাহী চলে যায়। এই কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে। ডিলার নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক, সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। তো বিএনপি কি করতে পারত? অনেকভাবেই সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারত। প্রথমত সে তার জোটকে পুনরুজ্জীবিত করতে পারত, যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে। তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারতো। যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন 31 দফা রচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারতো, একটা কনসালটেন্সি নিতে পারতো, একটা ডায়ালগ করতে পারতো। ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না, এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত। যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারতো, কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারতো, তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না। ট্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না। ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে 1 পয়সার দুর্নীতি করা যাবে না। বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না। বিএনপির দুর্নীতি না কইরা থাকতে পারবে না। টেম্পু স্ট্যান্ডার্ড, চাঁদাবাজি, দখলই তো সামলাইতে পারতেছে না। রাষ্ট্র হয়তো বলে দুর্নীতি থামাইবে কিভাবে? এইটা সে ওই যে রুমিন পারানা কইছিল না, শেখ রুমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না, এটা একটু শোনান না। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। দেখেছেন কেমনে থামাবে? এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে না। এই জন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না। এইবার হারলে শেষ। এই দলের সাধারণ সম্পাদকের বোনজামাই 111 করে খালেদা জিয়ারে মাইনাস করে বিএনপি কর্মীদের দৌড়ে নিখাইছিল, দেখেছেন? হ্যাঁ, জেনারেল মাহবুব আর মেয়ে জামাই জনগণকে বোকাচোদা বলে। সে দৌড়ানি খাওয়ার লাইনে আছে। ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে, হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাছা থাপড়াইবে আর পারবে গায়েল। তো গায়েল পাড়ার জন্য তার কাউরে খুঁজবে। তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীরা পাইলে তারে কি কইবে না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীরা আমি এখনো পোস্টমর্টেমে ধরি নাই, ধরবো, টাইম আসুক, একেবারে মান্দার কাছে তুলবো। ও জিন্দেগি তো ওই মান্দার কাছে উঠে নাম্বার পারবে না। আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে? হ্যাঁ, কইবে আহো ভাতিজা আহো। দর্শক, এই আপডেট নিউজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে কি বোঝানো হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।